আমি তো ভালোবাসি তোকে। পর্ব ৪। লেখনীতে সালমা চৌধুরী। শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেলে বলে, ছি মেঘ ছি, কি ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হতে পারে? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভেবেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বর্ণাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বর্ণা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বর্ণা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, তুই আজ কোচিং এ আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? বন্যা, কি মিস করেছি বলে ফেলো বান্ধিনী। মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজও? আজও? বন্যা, আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যার এক বিন্দু পরিমাণও বিশ্বাস হয়নি। হেসে উড়িয়ে দিয়ে বলেছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছিস? যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার ফোন বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুমের ঘর থেকে স্বপ্ন দিয়ে পড়বি নাকি? মেঘ উৎফুল্ল মেজাজে আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হলে তোর যেই ভাই, সে তোকে জীবনে ফোন কিনে দিত না? তোর বাবা দিতে চাইলো, সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বল না, তা আজ তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না, শুন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোট একটা শখ খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, মুখ আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে মনে ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ গম্ভীর সুরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে বেনিয়েছিস? মানুষ রং বদলায়, কারণ অকারণে বদলায়, এটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয়ে যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, তাকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ বাহ মেঘ বাহ। মিহির নীরবতা বুঝতে পেরে বন্যা আবার শুরু করলো, এসব কোনো বিষয় হয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তাই তো আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজনকে সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেহির বদলে যাওয়ার অভিব্যক্ত। সাহসে সামলিলে নিজেকে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেহের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তো সুন্দর, ক্রাশ খাওয়ারও দুই যোগ্য। তুই ছেলেদের পাশ হতে পারবি কিনা তার সন্দেহ আছে? তা হতে তার রাস্তাঘাটে গাছগাছালি বংশটা দেওয়ালের গরু ছাগলও হতে পারিস। রেগে ফুসাতে পল কেটে দিয়েছে মেয়ে। ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলে মানুষ জানে। শুধু বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেয়ে বরাবরই চোখে চোখ রেখেছে তানভীর শোনো বাড়ির সকালে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসায় দাঁড়িয়ে থাকতো। বাসা তো স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্লাস কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পরে মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের। যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ি এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরো আগে না, ঘরের ভেতরেই তোর জন্য খাবার পাঠানো হবে। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা গাওয়া
এমনকি মেহেদি দিতেও পারেনি সে কখনো। এই কষ্টে এখন তার মেঘ আর কারো বিয়েতে যেতে চায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বর্ণা কোনো পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বর্ণা কল ব্যাক করেছে। নিজের জীবনে হতাশার জন্য মেঘ হাল রিসিভই করেনি। বান্ধবীকে রাঁধতে কি হবে, জীবন যেখানে যেমন তা তো মানাতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরো দুজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকে নজরে রাখে তানভীর। বোনের সব দিকে প্রোটেক্ট করে। কথার যেন এমন করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমোচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির তাকে। নিচে আবিরের আব্বু, মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল নিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ঢাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবে। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেয়ে। চুলগুলো তার অগোছালো। এখনই ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবি। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অনক্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে ভারী নিঃশ্বাস খায় আবিরের। কালো জামা পরিহিত এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাতমস্তক দেখলে একবার। কালো জামাকে যাকে অসম্ভব সুন্দর লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বলন্তাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কাবেকার অন্ধকার, বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি করে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ পড়লে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের দিকে বিস্ময়তাভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও করছে না একটিবার। আবিরের চোখে মুখে ছেটানো পানির ছাপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার সাদা টি শার্টে অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকেই খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে। সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদের কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। পিছনে থাকার প্রয়োজন মনে করেনি। মেঘ ঘাড়ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কি না কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভৌ ভৌ করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে আছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ থাকতো মেয়ে। ভেতরটা ভয়ে আটকে উঠেছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন 2 ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথা হুঁশ ফিরে অষ্টাদে কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিজের সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ পরে স্টান দাঁড়িয়ে আছে আরবি। জি, ভাবলেশহীন ভাবে উত্তর দেয় আবি। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আম্মু। তোমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেন চালানো নিষেধ? এবার কৃষ্ণটা চাপচু মোজাম্মল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখি থাকে তাহলে সেটার সাতসমন্ত পাড়ি দিয়ে হলেও আসবে। আমি সেটার ঘরে বসে থাকলেও হবে, আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা 2 ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন।
বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কিনলাম কেন? তোমাদের ভাইদের জন্য। তোমাদের জন্য, মোজাম্মেল খান কোমল স্বরে বলে। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছে। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার থাকতে পারলেন না। এসে ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনিনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। মেঘ আবির ভাইকে দেখছে। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বারবার বাবার মুখের ওপর নিজের নজ্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আব্বু চাচ্চু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলিয়া খান নিজেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর পর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরাবেন। দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করেছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসায় এগিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলিয়ান্দর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামত গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার, অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালিটি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামনে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোন পরিবর্তন দেখা গেল না। এইটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো কোম্পানি খুলতে থাকো। আবির চোখ শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর দরকার নেই। শনিবারে অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও। নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে আসব। তখন তোমরা আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে অফিসে কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন কোনো মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে যায় আবির। আলিয়া খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতার বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 ঝা আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়াটা সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। তার চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও মেয়ে উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যে বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি সত্যটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘে। হঠাৎ করে হাসিটা গায়ে, মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু হলো, এই যে তো হিটলার, সাথে আমার ভাইকে বড় একটা গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনে আবির্ভাব করলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যাবে। হঠাৎ চোখ পড়লো আবির ভাইয়ের রুমের দিকে। এক গ্লাস হলতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ।
পাওনাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশে ছাড়াতে কোনো চিন্তাই ছিল না তার, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি সোজা উঠতেই তানভীরের বড় বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খোলা রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাই, আরেক অন্য রুমে তানভীরের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর মিম উপরে থাকবে, কিন্তু তাতে কি? ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপর বেজে গেছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছেন। আবির এখনো বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এখানে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করবো না তোর জন্য, সাহসা উত্তর দিল মালিহা খান। বড় আম্মুর কথা শুনে শো করে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকালে তানভীরের দিকে। তানভীর সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই করতো ছেলেটা 8-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো, কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার।